বিয়ের কথা পাকা হওয়ার পর রিমি যখন প্রথমবার অর্জুনের সঙ্গে ক্যাফেতে দেখা করতে গেল, তখন ওকে দেখে রিমির মনে হয়েছিল এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। ওকে দেখতে পেয়ে অর্জুন উঠে দাঁড়িয়ে বলল, এসো, বসো। রিমি বসলে ওর পছন্দের কফি আর স্ন্যাক্স অর্ডার দিয়ে বলল, তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হওয়াতে আলাপটাই হয়নি ভালো করে, তাই আলাপ করার সুযোগ পেতে হাতছাড়া করিনি। অর্জুনের কথা শুনেই রিমি হেসে বলল, হ্যাঁ আমিও তাই সুযোগটা নিয়েই নিলাম। এরপর কফি খেতে খেতে প্রচুর গল্প হলো। ঠিক তখনই অর্জুন বলল, আমার খুব ইচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং হোক। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে একটা রিসোর্ট দেখাতে চাই। রিমি বলল, কোনো আপত্তি নেই, আমি রাজি। পরের রোববার যখন রিমি অর্জুনের সাথে রিসোর্টে গিয়ে উপস্থিত হলো, তখন কেন কে জানে পরিবেশটা ওর ভালো লাগলো না। অর্জুন ওকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? রিমি বলল, বাইরে তো ভালোই। অর্জুন বলল, চলো ভেতরে গিয়ে দেখবে। ওরা দুজনে ভেতরে এলে রিসোর্টের ম্যানেজার এগিয়ে এসে বলল, আসুন। তারপর বলল, আপনারা ঘুরে দেখুন। অর্জুন রিমিকে নিয়ে ভেতরে ঢুকলো। রিমি চারদিকটা দেখতে দেখতে বলল, দারুণ জায়গা তো। অর্জুন বলল, পছন্দ হয়েছে। যাক, আমি নিশ্চিন্ত হলাম। তাহলে তুমি একটু একা ঘুরে ঘুরে দেখো, আমি ততক্ষণ একটা ফোন করে নিই। রিমি বলল, ঠিক আছে। ও খুশি মনে এই ঘর ও ঘর ঘুরে দেখতে দেখতে যেই পশ্চিমের বারান্দায় এলো, তখন সূর্যাস্ত হচ্ছে। দারুণ দেখাচ্ছে রিসোর্টটা। রিসোর্টের জলাশয়ে সূর্যের শেষ আলো ঝলমল করছে। হঠাৎই মনে হলো পেছনে কারো পায়ের শব্দ। রিমি চমকে পিছন ফিরে তাকালো, কিন্তু চোখে পড়ল না কাউকে। ও আবার সামনের দিকে তাকাতে চমকে উঠল। ওর সামনে সেই মুহূর্তে একটি ঘাগরা ব্লাউজ ওড়না পরা মেয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে আছে, নিচের জলাশয়ের দিকে তাকিয়ে। আরো অদ্ভুত ব্যাপার হলো, বারান্দার সাজসজ্জা পাল্টে গেছে। রিমি ভাবল, এটা কিভাবে সম্ভব? আর সামনেই দাঁড়ানো মেয়েটাই বাকে। রিমি ভাবল একবার এগিয়ে পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু তারপর আর করল না। হতেই পারে ওরাও রিসোর্টটা ভাড়া নিয়েছে। তবে পোশাক দেখে অবাঙালি মনে হলো। হঠাৎ পেছনে পায়ের শব্দ হতে রিমি ঘুরে তাকালো, দেখলো পিছনে অর্জুন হেঁটে আসছে ওর দিকে। অর্জুন কাছাকাছি আসতে রিমি বলল, এই রিসোর্টটা মনে হয় ভালোই ভাড়া যায়, তাই না? অর্জুন উত্তর দিল, হুম। রিমি বলল, দেখো ওই অবাঙালি মেয়েটিও বোধহয় ভাড়া নিয়েছে। অর্জুন অবাক হয়ে বলল, অবাঙালি মেয়ে কোথায়? রিমি মুখে বলল, ওই তো। অর্জুন ততোধিক অবাক হয়ে বলল, কই? কোথায়? রিমি আঙ্গুল তুলে সামনে দেখিয়ে বলল, ওই তো। অর্জুন বলল, ওখানে কেউ নেই। রিমি ঘুরে তাকিয়ে দেখে থমকে গেল। ভারী অবাক কাণ্ড। মেয়েটা যেমন নেই তেমনি বারান্দার সাজসজ্জাও আবার আগের মতো হয়ে গেছে। ব্যাপারটা দেখে রিমি আতঙ্কে ঘেমে উঠল। ওর মন বলল, হচ্ছেটা কি? কোনো গন্ডগোল নেই তো? অর্জুন বলল, কি হলো? কি এত ভাবছো? রিমি বলল, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি, খুব গরম লাগছে। যখন বাথরুমে এলো, তখন আবার চমকে গেল। বাথরুমে সবই রয়েছে, অথচ চারদিকে ঝুল, দেয়ালগুলোর রং খসে পড়ছে। দেখে মনে হচ্ছে কত বছর রং হয় না। এটা তো একেবারেই অসম্ভব। আবার মন বলল এটা কোনো অশুভ ইঙ্গিত। রিমি তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। তারপর অর্জুনের কাছে গিয়ে বলল, অন্য কোনো রিসর্ট দেখলে হয় না? এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। অর্জুন বলল, কি বলছো? একটু আগেই তো বললে পছন্দ হয়েছে। রিমি বলল, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, এসো একবার। অর্জুন পায়ে পায়ে ওর সঙ্গে বাথরুমে ফিরে গেলে রিমি আঙ্গুল তুলে দেখিয়ে বলল, দেখো বাথরুমের ভেতরটা কেমন অপরিচ্ছন্ন, তাই না? ভেতরের দিকে তাকিয়ে দেখে অর্জুন বলল, কি বলছো কি? বাথরুমটা তো ঠিকই আছে, কোথায় অপরিচ্ছন্ন? রিমি পাশ দিয়ে উকি মেরে দেখে থমকে গেল। এত ভুল দেখলো ও, ভাবতেই পারছে না। মন আবারও বলল কিছু অঘটন ঘটতে যাচ্ছে। অর্জুন বলল, তাছাড়া আমার অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। রিমি আর কোন কথা বলল না। এরপর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিয়ের সব আয়োজন রিসর্টেই করা হয়েছে, তাই বিয়ের দুদিন আগে থাকতেই সবাই ওখানে উপস্থিত। বিয়ের অনুষ্ঠানের কারণে সারা রিসর্টে হইহুল্লোড় হলেও রিমির মন বলছিল বিপদ এগিয়ে আসছে। রিমিকে সাজগোজের জন্য একটা ঘর দেওয়া হয়েছে। বিয়ের সন্ধ্যায় সাজগোজের পর যখন ও বসেছিল, হঠাৎ ওর মনে হলো ঘরের মধ্যে একটি ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। ভালো করে চেহারাটা বোঝাই যাচ্ছে না। ঘরে বাইরে এত আলোর ঝর্ণা ধারা, অথচ ঘরের ভিতরটা কিন্তু সেই আধো অন্ধকার। এত আলো অন্ধকার ভাবটা সরাতে পারছে না। রিমি চমকে উঠে জিজ্ঞেস করল, কে তুমি? এই নেমন্তন্ন বাড়ির কেউ? তাহলে সামনে এসে দাঁড়াও, তোমাকে তো আমি ভালো করে দেখতেই পাচ্ছি না। এসব বলার পরও একটা হালকা হাসির আওয়াজ শুনতে পেল। তারপর ছায়ামূর্তি এগিয়ে এলো।
আমি শর্মিষ্ঠা। মেয়েটি উত্তর দিল, ওর কণ্ঠস্বর বিষণ্ণ। রিমি বলল, তা এখানে কেন? কথাটা শুনেই শর্মিষ্ঠার চোখ দুটো জ্বলে উঠল। বলল, আজ তুমি যার বউ হতে চলেছ, সে আমার। শুধুই আমার। রিমি কোনোমতে বলল, তুমি কি ওর প্রেমিকা? শর্মিষ্ঠা বলল, প্রেমের নামে প্রতারণা হয়েছে আমার সাথে। ভালোবাসার বদলে পেয়েছি দুঃখ, যন্ত্রণা আর শেষে মৃত্যু। এ তো আমি কল্পনাই করিনি। তাই আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ চাই। আর এখন তুমিই আমাকে সাহায্য করবে। রিমি কোনো উত্তর দেওয়ার আগেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি হলো, যেন সাপের মতো কেউ ওকে পেঁচিয়ে উঠছে। তার মানে শর্মিষ্ঠার আত্মা ওকে গ্রাস করছে। রিমি প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। অনেক দেরি হয়ে গেছে। রিমি অজ্ঞান হয়ে গেল। একটু পরে যখন ওকে সবাই ডাকতে এলো তখন ওর ঘুমঘোর কাটলো। তখনই ও অন্যরকম অনুভব করলো, আর বুঝতে পারলো ওর শরীরটাই আর ওর নিয়ন্ত্রণে নেই। সেটা সেই মুহূর্তে শর্মিষ্ঠার নিয়ন্ত্রণাধীন। রিমি পায়ে পায়ে এসে দাঁড়ালো বিয়ের মণ্ডপে। সবাই ওর দিকে ঘুরে দেখছে। এত সুন্দর দেখাচ্ছে ওকে বিয়ের পোশাকে। এরপর ওকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হলো অর্জুনের সামনে। পানপাতা সরিয়ে রিমি সামনে তাকিয়ে দেখলো কি দারুণ দেখাচ্ছে ওকে। কিন্তু শুভদৃষ্টি করতে গিয়ে অর্জুন চমকে উঠল। ওর সামনে রিমি দাঁড়িয়ে নেই, তার বদলে শর্মিষ্ঠা দাঁড়িয়ে। অর্জুনের মনে প্রশ্ন এলো, শর্মিষ্ঠা কি করে এখানে এলো? ওর পক্ষে তো আসা সম্ভব নয়। আতঙ্কিত অর্জুন দেখল শর্মিষ্ঠা মুচকি মুচকি হাসছে। আতঙ্কিত অর্জুন চেঁচিয়ে উঠে বলল, না না, আমি শর্মিষ্ঠাকে বিয়ে করব না। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে অর্জুনকে জিজ্ঞেস করলো, কি বলছো বাবা তুমি? এত শর্মিষ্ঠা নয়, এ রিমি। তুমি কার কথা বলছো? কে শর্মিষ্ঠা? অর্জুন বলল, না না, আমারই ভুল হয়েছে। পুরোহিত আর বাকিরা সবাই বলল, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মালা বদল করা হোক। এরপর মালা বদল থেকে বাকি বিয়ের পর্বগুলো ঠিকঠাক হয়ে গেল। অর্জুন স্বস্তি পেল, কিন্তু সিঁদুরদানের সময়ে গন্ডগোলটা বাঁধল। অর্জুন সিঁদুর পরাতে গেলে রিমির শরীরে থাকা শর্মিষ্ঠা বলে উঠল, কি ব্যাপার, আমাকে বিয়ে করবে বলে শেষ অবধি ঠকিয়ে এখন অন্য কারো কপালে সিঁদুরের চিহ্ন লাগাতে চাইছো? এটা তো হতে পারে না। তুমি আমার না হলে কারোরই হবে না। এই বলে শর্মিষ্ঠা দুই হাত বাড়িয়ে অর্জুনের গলাটা চেপে ধরল। আর এমন মোচড় দিল, যে দেখতে না দেখতেই অর্জুনের মৃত্যু হলো। এরকম ভয়ঙ্কর কাণ্ড দেখে বিয়ে বাড়িতে হইচই পড়ে গেল। এরপর শর্মিষ্ঠা একে একে অর্জুনের সেই সব সঙ্গীদের মেরে ফেলল যারা ওর খুনে অর্জুনকে সহযোগিতা করেছিল। রক্তের হোলি খেলা শেষ হলে রিমি অবসন্ন হয়ে মাটিতে শুয়ে পড়ল। খানিক পরে ওর অবসন্নভাব কাটলে ও দেখল সামনে পুলিশ। পুলিশ দেখে রিমি উঠে বসতেই ওর চোখ আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। ওর চারপাশে অন্তত 5-6টা লাশ পড়ে, তার মধ্যে অর্জুনও রয়েছে। রিমি কপাল চাপড়ে বলে উঠল, শর্মিষ্ঠা, তুমি এ কি করালে আমাকে দিয়ে? শর্মিষ্ঠার অশরীরী আওয়াজ শোনা গেল। হা হা করে হেসে উঠে সে বলল, আমার প্রতিশোধ নেওয়া শেষ রিমি। কিন্তু তোমার তো খুশি হওয়া উচিত। আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম। ওদের কথা কিন্তু পুলিশ শুনতে পায়নি। পুলিশ অফিসার বললেন, রিমি দেবী থানায় চলুন। পুলিশ অফিসার অবশ্য রিমির কথা বিশ্বাস করলেন না, যে অর্জুন শর্মিষ্ঠাকে খুন করেছিল বলেই শর্মিষ্ঠার ভূত এসে তার প্রতিশোধ নিল। তবে রিমির কাছ থেকে আর কোনো খবর না বার করতে পেরে পুলিশ অনুসন্ধান চালাতে থাকে, আর তখনই সত্যিটা বেরিয়ে আসে। অর্জুন সত্যিই একটা প্রতারক। ওর কাজই ছিল সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের সঙ্গে ভালোবাসার, নয়তো বিয়ের সম্পর্ক তৈরি করা। তারপর সেই মেয়েদের থেকে টাকা গয়নাগাটি ছিনিয়ে নিয়ে তাদের খুন করে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। শর্মিষ্ঠা অর্জুনের পাড়ার মেয়ে। ওকে ও প্রথম থেকেই খুব ভালোবাসতো, যদিও জানতো অর্জুনের মেয়েদের সঙ্গে প্রেম করাটা একটা নেশা। কিন্তু ভাবতো বাকি সব মেয়েরা টাইম পাস হলেও অর্জুন ওকে সত্যিই ভালোবাসে, তাই অন্তত ওর সঙ্গে প্রতারণা করবে না। আর এখানেই ও ভুল করেছিল, যার শাস্তি হিসেবে ওকেও নিজের জীবনটা দিতে হয়েছে, তাও তিলে তিলে অনেক কষ্ট পেয়ে। আসল খুনি কে সেটা জানতে পারার পর রিমি ছাড়া পেয়ে গেল, আর ও বাড়ি ফিরে এলো। কিন্তু আর বিয়ের পিঁড়িতে বসতে চাইল না। সেই রিসর্টটা এখন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ওই ঘটনার পর ওই রিসর্ট কেউ ভাড়া নিতে চায় না, কারণ শর্মিষ্ঠা খুন হওয়ার পরে ওর মৃতদেহ ওখানে পুঁতে দেয়া হয়েছিল। আর ওখানে এখনো শর্মিষ্ঠাকে দেখা যায়।